শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদটি যেভাবে বাংলাদেশে নেমে এসেছিল তা ছিল একটি বিদ্যুৎ ঝলকানোর মতো। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালের শীতল কক্ষে একটি জীবন থেমে গিয়েছিল। কিন্তু এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল না, এটি ছিল একটি জাতীয় বিপর্যয়। যিনি সারা দেশের মানুষের স্বপ্ন এবং আশার প্রতীক ছিলেন, তার চলে যাওয়া মানে ঢাকার রাস্তায়, শাহবাগে, মানুষের হৃদয়ে একটি বিশাল শূন্যতা। প্রাইম নিউজ ওয়াও আজ আপনাদের সামনে নিয়ে আসছে এই মর্মান্তিক ঘটনার সম্পূর্ণ বিশ্লেষণ এবং পটভূমি। শরীফ ওসমান বিন হাদি, মাত্র ৫ বছর বয়সী এই মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একজন সাহসী নেতা যিনি জুলাই বিপ্লবের সময় তরুণ এবং পরিবর্তনকামী মানুষদের অনুপ্রাণিত করেছিলেন। ঝালকাঠের নলছিটি উপজেলার সন্তান এই মানুষটি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন একটি বিবেক, একটি কণ্ঠস্বর যা সবসময় ন্যায় এবং শক্তির কথা বলেছেন। ঢাকার ৮ নম্বর আসনে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছিলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি চলেছিলেন অবিচল পদক্ষেপে। কিন্তু একটি গুলি সেই স্বপ্নকে থামিয়ে দিয়েছিল। গত ১-২ ডিসেম্বর দুপুরের কোনো এক সময়ে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে হঠাৎ বন্দুকের গুলির শব্দ ভেঙে দিয়েছিল শহরের প্রশান্তি। দুর্বৃত্তরা, যাদের পরিচয় আজও অজানা, যাদের উদ্দেশ্য আজও পরিষ্কার নয়, মাথায় গুলি করে দিয়েছিলেন শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই প্রথম অপারেশন, তারপর এভার কেয়ার হাসপাতাল। কিন্তু প্রতিটি পদক্ষেপে জীবন দ্রুত তার হাতছাড়া হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে প্রশ্ন জাগে, কেন? কে এই আততায়ী? জুলাই বিপ্লবের পর তার মতো একজন সাহসী নেতাকে কেন পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হয়নি? যখন খবরটি ছড়িয়ে পড়ল সারা দেশে, তখন ঢাকার রাস্তায় নেমে এসেছিল অসংখ্য মানুষ। শাহবাগ ভরে উঠেছিল ক্ষুব্ধ তরুণদের দল দিয়ে। ঝালকাঠের মানুষেরা তাদের প্রিয় সন্তানের জন্য অশ্রু ফেলেছেন। কিন্তু এই অশ্রু শুধু দুঃখের নয়, এটি ছিল রাগের, প্রতিবাদের। বায়তুল মোকাররম মসজিদে জমায়েত হয়েছিলেন হাজারো মানুষ। মোনাজাতে কণ্ঠস্বর উঠেছিল সর্বজাতি থেকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই। কারণ শরীফ ওসমান হাদি শুধু একটি সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির আশা। সোমবার হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। এটি ছিল শেষ আশা। বিশ্বমানের চিকিৎসকরা, অত্যাধুনিক যন্ত্রপাতি, সবকিছু করা হয়েছিল তার বাঁচানোর জন্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্রতিটি কোণে পরিবর্তনের প্রার্থনা গুঞ্জরিত হচ্ছিল। কিন্তু চিকিৎসার সীমা আছে, ভাগ্যের নিয়ম আছে। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় সেই শেষ নিঃশ্বাস। সবকিছু শেষ। আসুন আমরা একটি বিস্তারিত সময়রেখা দেখি যা দেখায় কিভাবে একটি গুলি একটি জীবনকে কেড়ে নিয়েছিল। ১-২ ডিসেম্বর দুপুরে গুলি। তারপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এমার্জেন্সি রুম ছিল একটি যুদ্ধক্ষেত্র। ডাক্তাররা দ্রুত কাজ করছিলেন, নার্সরা তাল মিলিয়ে চলেছিলেন। মাথায় গুলির ক্ষত, এটি সবচেয়ে জটিল, সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রথম অপারেশনটি সফল হয়েছিল, কিন্তু তারপরেও অনিশ্চয়তা ছিল। এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর, চিকিৎসকরা জানতেন এটি একটি উচ্চ ঝুঁকির ক্ষেত্রে কাজ। মস্তিষ্কের ক্ষতি, অভ্যন্তরীণ রক্তপাত, সংক্রমণের আশঙ্কা। প্রতিটি ঘণ্টা মূল্যবান ছিল। প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ ছিল। এবং তখনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যা পারে তা করেছে, কিন্তু এখন প্রয়োজন বিশ্বমানের সুবিধা। এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষভাবে সজ্জিত, সম্পূর্ণ চিকিৎসা দল সহ, সিঙ্গাপুরের দিকে ধাবিত হল। এটি ছিল একটি রেসিং এগেইনস্ট টাইম। কারণ আমরা সবাই জানি মস্তিষ্কের আঘাতে প্রতিটি মুহূর্ত মরণ ফাঁদ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছে হাদি পেয়েছিলেন বিশ্বের সেরা নিউরোসার্জনদের হাত। অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান এবং একটি দল যারা অসম্ভবকে সম্ভব করার জন্য প্রস্তুত। কিন্তু ক্ষতি ছিল অত্যন্ত গুরুতর। মস্তিষ্কের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ জীবনীয় কার্যক্রম। প্রতিদিন পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন। পরিবার প্রার্থনা করেছিল। বাংলাদেশের মানুষ প্রতিদিন সকালে জেগে উঠছিল একটি আশা নিয়ে, হয়তো আজ ভালো খবর আসবে। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছিল তার জন্য দোয়া। মসজিদে, মন্দিরে, গির্জায়, সর্বত্র তার সুস্থতার জন্য প্রার্থনা। কিন্তু প্রকৃতি অধিকার করেছিল। মস্তিষ্ক, যা মানুষের অস্তিত্বের কেন্দ্র, ক্রমশ তার কার্যকারিতা হারাচ্ছিল। ডাক্তাররা পরিবারের সাথে খোলাখুলি কথা বলেছিলেন।
আমরা যা করার করেছি, তারা বলেছিলেন। বাকিটা সময় এবং ভাগ্যের হাতে। বৃহস্পতিবার সন্ধ্যা। হাসপাতালের ঘরটি নিস্তব্ধ ছিল, শুধুমাত্র মেশিনের বিপ সাউন্ড এবং শ্বাসযন্ত্রের হিসহিস শব্দ। পরিবার, বন্ধুরা, সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এবং তখনই শরীফ ওসমান বিন হাদি, আমাদের জাতির এই মহান সন্তান, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এক মুহূর্তে একটি গুলি পরিবর্তন করে দিয়েছিল সবকিছু। কিন্তু প্রশ্ন থাকে, কেন? কিভাবে এটি সম্ভব হল? জুলাই বিপ্লবের পর, যখন তরুণরা নতুন বাংলাদেশ তৈরি করছিল, তখন কেন একজন সাহসী নেতা এমন হিংসার শিকার হন? এবং তার হত্যাকারীরা কখনো ধরা পড়বেন? প্রাইম নিউজ ওয়াও এই প্রশ্নগুলি নিয়ে ক্রমাগত অনুসরণ করবে। শুক্রবার সকাল। সিঙ্গাপুর চ্যানজি এয়ারপোর্টে একটি পবিত্র মুহূর্ত ঘটছিল। শরীফ ওসমান বিন হাদির মরদেহকে বাংলাদেশের লাল সবুজ পতাকায় মোড়ানো হচ্ছিল। এটি শুধু একটি পতাকা নয়, এটি ছিল তার আত্মার সাথে মাতৃভূমির সংযোগস্থল। প্রতিটি ভাঁজ, প্রতিটি রং নিয়ে গিয়েছিল এক গভীর অর্থ। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। এটি ছিল শুধু একটি যাত্রা নয়, এটি ছিল একটি অন্ত্যেষ্টি মিশন। চ্যানজি এয়ারপোর্ট থেকে ঠিক 3:05 সিঙ্গাপুর সময়ে বিমানটি উড়াল দিয়েছিল। এবং বাংলাদেশ সময়ে সন্ধ্যা 6:05 সেই অমূল্য বহন নিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে এগিয়ে থাকা হয়েছিল বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা। মামুন আবদুল্লাহ, হাদির সহকর্মী এবং সাক্ষী, সরাসরি সেখানে ছিলেন প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করতে। যখন সেই কফিন বহনকারী যাত্রীবাহী নামিয়ে আনা হয়েছিল, তখন বাতাসে ভেসেছিল একটি দুঃখের সুর। লাল সবুজ পতাকায় মোড়ানো মরদেহ, এটি ছিল এমন একটি দৃশ্য যা প্রতিটি বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়েছিল। অ্যাম্বুলেন্সটি সরাসরি চলে গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে। কারণ সেখানেই প্রথমে রাখা হবে মরদেহ, যাতে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, শহরের প্রতিটি মানুষ একবার চোখ মেলে দেখে যেতে পারে তাদের প্রিয় নেতাকে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে প্রতিটি গলিতে ভিড়। হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। যারা কখনো তার সাথে কথা বলেনি, যারা শুধু তার কাজ শুনেছে, যারা বিশ্বাস করেছে তার স্বপ্নে, সবাই এসেছিল। বায়তুল মোকাররম মসজিদে জমায়েত হয়েছিল হাজার হাজার মানুষ। শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ পূর্ণ হয়েছিল কণ্ঠস্বরে, আল্লাহুম্মাগফির লাহু, কি হে আল্লাহ, তাকে ক্ষমা করো। প্রতিটি হৃদয় থেকে এই প্রার্থনা উঠেছিল। কিন্তু এটি শুধু মুসলিমদের দোয়া ছিল না। হিন্দু মন্দিরে, বৌদ্ধ প্যাগোডায়, খ্রিস্টান গির্জায়, সর্বত্র একই প্রার্থনা। কারণ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একটি ধর্মীয় সীমানার ঊর্ধ্বে। তিনি ছিলেন বাংলাদেশের। শনিবার ঢাকার মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এটি হবে আরও বিশাল, আরও ব্যাপক। দেশের সব প্রান্ত থেকে আসা মানুষ, রাজনীতিবিদ, সাধারণ কর্মী, ছাত্রছাত্রী, সবাই তখন এক জায়গা জড়ো হবে। কিন্তু এই জানাজা শুধু একটি অনুষ্ঠান নয়। এটি হবে প্রতিবাদ, এটি হবে শপথ। যারা এসেছিলেন তারা আসবেন একটি বার্তা নিয়ে, যে শরীফ ওসমান বিন হাদির স্বপ্ন মরেনি। তার অসমাপ্ত কাজ, তার অধুরা লক্ষ্য, তার মিশন, সবকিছুই বেঁচে থাকবে লক্ষ লক্ষ হৃদয়ে। প্রধান উপদেষ্টা ইয়াকুব খান ইতিমধ্যে তাকে কি জাতীয় বীর কি ঘোষণা করেছেন। তার একটি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে শরীফ ওসমান বিন হাদির অবদান পুরো জাতি চিরকাল মনে রাখবে। এটি ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় সম্মান। কিন্তু সম্মান দিয়ে কি তার বিচার পাওয়া যাবে? যারা তাকে গুলি করেছে তাদের ধরা পড়বে? তাদের শাস্তি হবে? এই প্রশ্নগুলি এখনও ঝুলন্ত আছে, উত্তরহীন, ক্ষতে পরিণত হয়েছে। শুক্রবার সকাল। শাহবাগ সারা বাংলাদেশ থেকে আসা ক্ষুব্ধ তরুণদের দিয়ে ভরে গিয়েছিল। তাদের চোখে ছিল ক্রোধ, তাদের কণ্ঠে ছিল ন্যায়ের দাবি। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করো, বিচার চাই, এই স্লোগান উঠেছিল চারপাশে। কিন্তু ক্রোধ যখন বিদে পরিণত হয়, তখন তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এবং তখনই শুরু হয়েছিল অপ্রত্যাশিত সহিংসতা। বিক্ষোভকারীরা, যাদের মধ্যে অনেকেই প্রকৃত প্রতিবাদকারী ছিলেন না, ভাঙচুর এবং আগুন লাগাতে শুরু করেছিল। এবং তখনই সবচেয়ে লজ্জাজনক ঘটনা ঘটেছিল। ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে হামলা পড়েছিল। এই দুটি সংবাদ মাধ্যম, যারা বছরের পর বছর সত্য প্রকাশ করেছে, যারা দেশের সেবা করেছে, তাদের অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। কিন্তু এটি শুধু বাড়ির ক্ষতি ছিল না। এটি ছিল গণতন্ত্রের উপর আক্রমণ। সাংবাদিকতা, প্রেস ফ্রিডম, মানুষের অধিকার জানার, সবকিছুই হুমকির মুখে পড়েছিল। ভিড়ের মধ্যে লুকানো অসংস্কৃত মানুষেরা সুযোগ নিয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টির। বিখ্যাত সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর আক্রমণ করা হয়েছিল।
তাদের শরীরে আঘাত, তাদের চেহারায় ভয়। কিন্তু তারা থামেননি। তারা ক্ষতবিক্ষত হয়েও প্রতিবেদন করেছেন, সত্য লিখেছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসগুলি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেয়ালে আগুনের চিহ্ন, ভেঙে ফেলা দরজা, ছড়িয়ে পড়া কাগজপত্র। স্টাফরা আসতে পারছিলেন না অফিসে কাজ করতে। সংবাদ পরিবেশনা বন্ধ হয়েছিল। এবং এটিই ছিল সম্ভবত প্রকৃত লক্ষ্য, সত্যকে দাবিয়ে রাখা। প্রশ্ন জাগে, এই সহিংসতা কি সত্যিই শুধু আবেগের ফল, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত উদ্দেশ্য? যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছিল তারা কি এই বিশৃঙ্খলা চেয়েছিল সংবাদ মাধ্যমকে চুপ করে রাখার জন্য? শুক্রবার সকালেই ঢাকার আরেকটি জায়গায়, ধানমন্ডি বোটসে, আরেকটি দফা ভাঙচুর চলেছিল। এবার ছায়ান্ট, একটি সাংস্কৃতিক সংস্থা, ছিল লক্ষ্য। সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স, শিল্পকলা, এসবই ছিল আক্রমণের শিকার। এই বিস্তৃত সহিংসতা দেখে সরকার উদ্বিগ্ন হয়েছিল। বিমানবন্দরে থেকে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডি, সর্বত্র শক্তিশালী নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। কিন্তু প্রশ্ন থাকে, এটি যথেষ্ট কি? এই বিশৃঙ্খলা আরও ছড়াবে? এটি কি একটি পরিকল্পিত আন্দোলন? নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সবাই এই সহিংসতার তীব্র নিন্দা করেছেন। যদিও তারা শরীফ ওসমান হাদির প্রতি সম্মান প্রকাশ করেছেন, কিন্তু তারা স্পষ্টভাবে বলেছেন, এই ধরনের আক্রমণ, এই ধরনের হিংসা গ্রহণযোগ্য নয়। আমাদের ক্রোধ ন্যায্য, তারা বলেছেন, কিন্তু আমাদের পদ্ধতি নয়। শরীফ ওসমান হাদি সহিংসতা বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন ন্যায় এবং শান্তিতে। তাহলে আমরা কেন তার নামে অন্যায় করছি? এই প্রশ্ন থেকে গেছে। এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ন্যায়ের পথে অন্যায় করলে তা ন্যায় হয় না, তা হয়ে যায় প্রতিশোধ। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকার একটি সরকারি বিবৃতি জারি করেছিল। এটি ছিল একটি সতর্কবার্তা, একটি দৃঢ় কণ্ঠস্বর। সরকার বলেছিল, আমরা এই সহিংসতা, এই ভয়ভীতি, এই অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসকে কঠোরভাবে এবং স্পষ্টভাবে নিন্দা করি। কিন্তু সেখানে ছিল একটি গভীর বার্তা। সরকার বলেছিল, আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের দেশকে নতুন ভিত্তির উপর নির্মাণ করতে হবে। কিন্তু যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে, যারা শান্তির পথকে উপেক্ষা করে, তাদের কারণে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে না। এবং এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকার বলেছিল, আসন্ন নির্বাচন এবং গণভোট শুধু একটি রাজনৈতিক ক্রিয়াকলাপ নয়। এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সাথে, যার জন্য শহীদ শরীফ ওসমান বিন হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার কথা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ন্যায় এবং একটি সুন্দর বাংলাদেশ। এই স্বপ্নগুলি শুধু তার নয়, এগুলো সমগ্র জাতির। তাই সরকার বলেছিল, তার আত্মত্যাগ এবং স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে আমাদের প্রয়োজন সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার। কিন্তু এই সংযম কোথায় ছিল শাহবাগের রাস্তায়? এই দায়িত্বশীলতা কোথায় ছিল যারা ডেইলি স্টার জ্বালাচ্ছিল? শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন তার প্রতিক্রিয়া। এবং তার বার্তা ছিল অনেক বেশি কঠোর। তিনি বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। শহীদ হাদির মৃত্যু, এটি শুধু একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি সরকারের ব্যর্থতা। কেন একজন জাতীয় নেতাকে, যিনি জুলাই বিপ্লবে অবদান রেখেছেন, তাকে পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হয়নি? এবং এরপরেই ডেইলি স্টার, প্রথম আলো এবং বিখ্যাত সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর আক্রমণ। মির্জা ফখরুল এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন, এই ঘটনার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সরকারকে। কিন্তু মির্জা ফখরুল এখানেই থামেননি। তিনি একটি বৃহত্তর প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মতো সন্ত্রাস দেশকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা। কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে কি আমরা একে অপরকে আরও বেশি বিভক্ত করছি? প্রতিটি সহিংসতার ঘটনা, প্রতিটি মতো সন্ত্রাসের অভিযোগ, এগুলি কি আমাদের দূরে নিয়ে যাচ্ছে সেই লক্ষ্য থেকে? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও শুক্রবার দুপুরে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, জুমার নামাজের পরে যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। কারণ তার মতে, জুলাই বিরোধী শক্তিগুলোর পক্ষ থেকে আরও বেশি ভাঙচুর এবং নাশকতার পরিকল্পনা রয়েছে। এনসিপি সব ধরনের সহিংসতা এবং নাশকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং তারা ঘোষণা করেছে, শাহবাগে রাত কাটানোর পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটর থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি একটি জাতি হিসেবে অসংখ্য প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলি সহজ নয় এবং উত্তরগুলিও নেই। প্রথম প্রশ্ন, কে ছিল যে শরীফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করেছিল? এটি কোনো র্যান্ডম অপরাধ ছিল না। এটি ছিল পরিকল্পিত, লক্ষ্যভেদী একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। পুরানা পল্টনে, ব্যস্ত সড়কে, দিনের মধ্যে, এবং তবুও কোনো সুনির্দিষ্ট সূত্র নেই। দ্বিতীয় প্রশ্ন, কেন এই তরুণ নেতা? কেন জুলাই বিপ্লবের পর? কেন এমন একটি সময়ে যখন তিনি একটি নতুন বাংলাদেশ তৈরিতে সাহায্য করতে পারতেন? যে শক্তি এটি করেছে তারা কি চেয়েছিল নতুন ব্যবস্থায় বাধা সৃষ্টি করতে? তৃতীয় প্রশ্ন, এবং এটি সবচেয়ে ক্লেশদায়ক, কেন তাকে পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হয়নি?
জুলাই বিপ্লবের পর যখন দেশে নতুন সরকার এসেছে, যখন সবাই জানত যে পুরানো শক্তিরা ফিরে আসার চেষ্টা করবে, তখন কেন একজন জাতীয় নেতা, একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ঢাকার রাস্তায় অসুরক্ষিত ঘুরে বেড়াচ্ছিলেন? এই প্রশ্নটি শুধু কর্মক্ষমতার বিষয় নয়, এটি দায়িত্বশীলতার বিষয়। এটি সরকারের প্রতি আস্থার বিষয়। যদি সরকার তার নাগরিকদের রক্ষা করতে না পারে, বিশেষ করে যারা নিজেরা দেশের জন্য কাজ করেছেন তাদের, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন আছে, এবং এটি আরও উদ্বেগজনক। হাদির মৃত্যুর পরে যা ঘটেছে তা কি সত্যিই গণতান্ত্রিক প্রতিক্রিয়া, নাকি এটি ছিল একটি সংগঠিত আক্রমণ? মতসন্ত্রাস, এই শব্দটি বছরব্যাপী বাংলাদেশে ছড়িয়ে আছে। হাদির মৃত্যু এটিকে আরও তীব্র করেছে। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, এসবই মতসন্ত্রাসের অংশ। কিন্তু যখন আমরা একসাথে এগিয়ে যাওয়ার কথা বলছি, তখন এই বিভাজনগুলি কাজ করছে আমাদের পৃথক করতে। প্রতিটি সহিংসতার ঘটনা, প্রতিটি আক্রমণ, প্রতিটি অগ্নিসংযোগ, এগুলি ছড়িয়ে দিচ্ছে ভয় এবং বিশ্বাসহীনতা। এখন আসে ন্যায়ের প্রশ্ন। শরীফ ওসমান বিন হাদির পরিবার, তার সহকর্মীরা, তার অনুসারীরা, তারা একটি জিনিস চায়। তারা চায় ন্যায়। তারা চায় যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের গ্রেফতার এবং বিচার। কিন্তু আইন ব্যবস্থায় কি আমরা বিশ্বাস করতে পারি? যখন ক্ষমতায় থাকা লোকেরা নিজেরাই অভিযুক্ত, যখন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকে, তখন সাধারণ মানুষের কাছে ন্যায় পৌঁছায় কি? হাদির মৃত্যু থেকে শুরু করে যে সহিংসতা ঘটেছে তার জন্যও কি দায়বদ্ধতা আসবে? যারা অফিসে আগুন লাগিয়েছে, যারা সাংবাদিকদের মারপিট করেছে, তারাও কি গ্রেফতার হবে? শরীফ ওসমান বিন হাদি ছিলেন ৫ বছরের একজন মানুষ। জীবনকালে তিনি অনেক কিছু করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন। কিন্তু তার কাজ শেষ হয়নি। তার মিশন অসম্পূর্ণ। একজন ক্ষুব্ধ পরিবারের সদস্য বলেছিলেন, আমরা যে হাদিকে হারিয়েছি, এই হাদি এই ৫ বছরও কোনোদিন জন্ম নিয়েছে না। আর ৫ বছর পরও জন্ম নেবে কিনা? এই প্রশ্ন থেকে গেছে। একটি প্রতিভাবান ব্যক্তি, একটি দৃঢ় নেতৃত্ব, একটি সাহসী কণ্ঠস্বর, এটি কি আর কখনো আসবে? কিন্তু একই সাথে একটি আশা আছে। হাদির স্বপ্ন মারা যায়নি। তার মিশন শেষ হয়নি। তার অনুসারীরা, লক্ষ লক্ষ মানুষ যারা তার ভালোবাসা করেছেন, তারা বাঁচিয়ে রাখবেন তার আদর্শ। প্রাইম নিউজ ওয়াও আমাদের এই সত্যটা বারবার বলতে চায়, শরীফ ওসমান বিন হাদির মৃত্যু একটি শেষ নয়, এটি একটি শুরু। তার মৃত্যু আমাদের জাগাবে, আমাদের প্রশ্ন করতে শেখাবে, আমাদের সত্য খোঁজার দায়িত্ব দেবে। এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা থামব না। আমরা অনুসরণ করব এই ঘটনা, এই বিচার, এই প্রশ্নগুলির উত্তর। কারণ এটি শুধু একটি খবর নয়, এটি আমাদের সবার গল্প। এটি বাংলাদেশের গল্প। বন্ধুরা, এই মুহূর্তে আপনার মতামত গুরুত্বপূর্ণ। শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সম্পর্কে আপনি কি ভাবেন? এই সহিংসতা সম্পর্কে আপনার অনুভূতি কি? ন্যায় পাওয়া যাবে বলে আপনি বিশ্বাস করেন? নিচে কমেন্টে আপনার কথা বলুন। আমাদের সম্প্রদায়ের সাথে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন। কারণ একটি সুন্দর বাংলাদেশ তৈরি হয় যখন মানুষ কথা বলে, প্রশ্ন করে এবং সত্য খোঁজে। প্রাইম নিউজ ওয়াও আপনার পাশে আছে, সবসময় থাকবে। আমরা থামব না, আমরা ক্লান্ত হব না, যতক্ষণ না ন্যায় স্থাপিত হয় এবং বাংলাদেশ এগিয়ে যায় আলোর দিকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি মিস না করেন আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শরীফ ওসমান বিন হাদির আত্মা শান্তিতে থাকুক। বাংলাদেশ জাগুক।